নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে তো সেদিনে আবার ঝিল গেল অফিসে যে নিজের রেজিগনেশন লেটারটা দিতে। তো নার্সটা প্রথমেই বলছে, হ্যাঁ তুমি এসছো, এতক্ষণে জয়েন করবে নাকি? বলছে তোমাকে আমি বলেছি যে আমি জয়েন করবো। সিনিয়র ডাক্তার চ্যাটার্জি কোথায় আছেন? বললে হ্যাঁ আছেন। তারপরে গেল, নিয়ে বলল যে কিরে তুই চলে এসছিস এখনই, তোর শরীর ভালো আছে তো মা? বলছে হ্যাঁ। বলছে আমি কদিন ছিলাম না, এসেনি, তুই তো নেই, তারপর কোন মুখে আর তোর সাথে দেখা করতে যাব, করে আর তোর সাথে দেখা করা হয়নি। বললো ঠিক আছে বড় মামু। নিয়ে বললো যে ঠিক আছে স্যার। বলছে না তুই আমাকে বড় মামুই বলবি। তারপরে বলল যে আমি এইখানে, তারপর বললো যে এখন তো কদিন থেকে তোকে রেস্ট নিতে বলেছিলাম, তুই জয়েন কর। বলছে না বড় মামু, আমি জয়েন করতে আসিনি, আমি রেজিগনেশন দিতে এসেছি, কাজটা ছাড়ছি। তো বলছে কেন? তো বলছে যে এইখানে আমি এই শহরে আর থাকতে চাই না বড় মামু। বলছে কেন রে, তুই এই কাজের, তা বলছে যে বাবাও চলে গেছে কাজের জন্যে বাইরে, আর দিদি আর মা আছে। তো মা আর কতদিন, বয়স হচ্ছে তো, মা আর কতদিন লোকের বাড়ি বাড়ি কাজ করবে? তো আমাকে তো বেশি টাকা, ভার তো আমার উপরেই, তা আমাকে তো একটু বেশি কাজ উপার্জন করতেই হবে সংসারটার হাল ধরবার জন্যে। আমি এখান থেকে বাইরে চলে যেতে চাই। তখন বললো যে আমি যদি এইখানেই তোর টাকাটা বাড়িয়ে দিতে হবে। বলছে না বড় মামু, এইখানে আমার কাজ করা সম্ভব নয়। বললো ঠিক আছে, এখনই হুট করে কোথাও চলে যাস না, আমার কিছু চেনা জানা আছে যারা, বললো যে আমি তো কলেজও পুরোটা কমপ্লিট, গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করিনি, ওইটা করে নিলে মা বাবা তখন বললো, আর এত অভাব ছিল, সেটা করে নিলে একটু আমার সুযোগ হতো। বলছে ঠিক আছে, তুই তো ইয়েটা করতে, হিসেবপত্র তো রাখতে পারবি? বলছে হ্যাঁ সেটা পারি। লিখতে পারিস? বলছে অমনি আমার কিছু বাইরে বন্ধুবান্ধব আছে, যে চেনা জানা আছে, যারা অমনি লোক নেবে, তা আমি তোকে বলছি। বলে ঠিক আছে। বলছে হুট করে সব জায়গাতে আর যাওয়া যায় না। নিয়ে তারপরে নিয়ে ফোন করলো সাক্ষ্যকে যে আসো। সাক্ষ্য এলো ওই রুমে। তা বলছে যে এই নাও, তখন বলছে ও চলে এসছে এইখানে, ওকে আমি বলেছিলাম যে 7 দিন কমসে কম নিতে, রেস্ট নিতে। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বয়ফ্রেন্ডের সঙ্গে বাইকে গলা জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। সে তখন ঝিল রেগে গেল, বলে আমি নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে কোথায় যাই কোথায় না, সব কিছুতে আপনার কি দরকার? আপনি সব পার্সোনাল ব্যাপারে আমার কেন আপনি ঢুকে যান বলুন তো? আমি কি আপনার পার্সোনাল ব্যাপারে ঢুকি? নিয়ে তারপরে বলছে কি বলছিস তুই? স্বাক্ষর বাবা বলছে বাবা তুমি কতটা জানো আমি জানি না, তবে ওর একটা বয়ফ্রেন্ড আছে, আর ওর সাথে ঘুরে বেড়াচ্ছে এখন। ওর বাবা তো সবই জানে, চুপ। তারপর চৈতি এলো, বলছে বা ঝিল এসেছো, কাজ করতে এসছো নাকি আজকে আবার? বলছে না আমি জয়েন করতে আসিনি। তো বলছে জয়েন করতে আসোনি তো? ঝিলও তখন রেগে গেলো, বলে আপনার সবটাতে এত কৌতূহল কেন ম্যাম? হ্যাঁ আমি কী করি কিনা, কই আপনার ব্যাপারে তো যেখানে আপনার কৌতূহল দেখাবার সেখানে দেখান, আমার সব ব্যাপারে আপনি ঢুকবেন না। আর নিয়ে এই সব ঘটনা তো হলো। তারপরে বললো যে আমি এখানে রেজিগনেশনটা দিতে এসছি। তো বলছে তোমার রেজিগনেশন আমি অ্যাকসেপ্ট করব না, হ্যাঁ এই সব কথা। তো বললো শুনুন, আমার যেটা দেবার আমি দিয়ে দিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করুন আর না করুন মাই ফুট, বলে দিল ঝিল। নিয়ে সাক্ষ্য দিল, দারুণ এপিসোডটা ছিল। তো সাক্ষ্য দিল ছিঁড়ে কাগজটা। তারপরে দেখা গেল যে ঝিলদের বস্তিতে ওই সাক্ষ্যর মা, সাক্ষ্যর কাকিমা শতরূপা পৌঁছলো। নিয়ে ওরা আবার ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো। তো ঝিল তো সব কিছু জানতোই। নিয়ে বলছে যে তোমরা, বলছে যে হ্যাঁ আমরাই এসছি। তখন ঝিল বলে দিলে যে মা ডাক্তারবাবুর আশীর্বাদ তো, ওই জন্যই বলতে এসছে তোমাদেরকে রান্না করবার জন্যে। তখন ওর বলছে যে সাক্ষ্যর মা তুই কি করে জানলি? তোর সঙ্গে কি সাক্ষ্যর দেখা হয়েছিল?
তো বলছে শুনুক, বলছে সুখবরের গন্ধ থাকে হাওয়াতে, এমনিই খবর পাওয়া যায়। তারপরে বলছে যে মিনু, তুমি তো আমাদের বাড়িতে রান্না করেছো, তো স্বাক্ষর ওইটাই ইচ্ছা যে তুমি তো মিনু বলছে না, আমি যেতে পারবো না তোমাদের বাড়িতে রান্না করতে। তখন ঝিল বলল যে না মা, তুমি যাবে, কেন কি আমার অত চিকিৎসা করেছে, কৃতজ্ঞতা বলেও তো একটা বস্তু আছে, লাখ লাখ টাকা খরচা হয়েছে আমার চিকিৎসাতে, কই একটা পয়সাও নেয়নি। তোমার তো উচিত কাজ করে করে শোধ দিয়ে দিয়ে ক্ষতিপূরণটা দিয়ে দেওয়া, টাকাটা শোধ করে দেওয়া, ঋণ শোধ করে দেওয়া। তখন বলছে তুই যাই বল, আমি যেতে পারবো না। বলছে না আমরা যাব। আর এদিকে এরা বলছে না, এরা তো দেখছে মহা মুশকিল নিয়ে। তারপরে বলছে যে দেখো, ওই বস্তি নিয়ে কিছু বলছিল ওই শতরূপা। তখন বলল যে দেখো মেজো মামি, তুমি বস্তি বস্তি বেশি বলো না, এই বস্তির লোকের কাছেই তোমরা এসেছো, আর এই বস্তিতেই এখনও বসে আছো। সেই জন্য বস্তির লোকরা খেপে গেলে তখন সবসময় ওদেরকে থামানো যাবে না, ওই জন্য তুমি বস্তি বস্তি করে কিছু বলো না। তখন বলছে বাবা ঝিল, তোর তো বহুত কথা হয়েছে, তোকে আমরা ছোট থেকে ভালোবাসতাম তো। স্বাক্ষর মা বলছে হ্যাঁ ভালোবাসতে ছোট থেকে, নিয়ে যতক্ষণ না তোমাদের স্বার্থে ঘা লেগেছে ততদিন, যেদিন তোমাদের স্বার্থে ঘা লেগেছে আর সেই দিনে তোমরা আসল রূপটা দেখিয়ে দিয়েছো, কে কতটা ভালোবাসো সেটা। হ্যাঁ, তারপরে বলছে দেখো বড় মামি, তোমাদেরকে আমি কিছু খেতে বলতাম তো, কিন্তু কিছু তো খেতেও বলবো না, কেন কি জানি তো বস্তির ঘরে তোমাদের গলা দিয়ে খাবার নাববে না আমাদের ঘরের, আর ঘেন্না করবে, সেই জন্যই আর বলছি না। তখন শতরূপা বলছে তুই সব জেনে বসে আছিস না? বলছে হ্যাঁ, তোমার খুব সব জেনে না হলেও তোমাদেরকে তো ভালো চিনি। হ্যাঁ, তোমাদের মতন বড় লোকদেরকে আমার খুব দেখা আছে। অবশ্য সব বড় লোকরা এমনি হয় না, যেমন বড় মামু দেবদূতের মতন মানুষ, ওনাকে যদি কিছু দিতাম খেতে বলতাম তো না না বলতে আর সোনা মুখ করে খেয়ে নিত। হ্যাঁ, সবাই তো আর বড় মামুর মতন হয় না। এই সব কথা বললো। তারপর বললো যে ঠিক আছে তোমরা এসো, মা যাবে। আর মিলি বলছে যে না আমরা যাব না। তো বলছে না যাব। বলছে তুই যাস না, আমি যাব। হ্যাঁ, যদি না আমাকে সব রান্নাটা করতে দেয় তা আমি যাব। সে যাই হোক, তারপরে দেখা গেল ঝিলেরা রান্নাঘরে কাজ করছে, আর চৈতির মা বলছে, আশীর্বাদের দিন সব বসে আছে। চৈতির মা বলছে আমার মেয়ে তো একা মানুষ হয়েছে, এতগুলো লোকের মাঝে এসে পড়েছে, আপনার একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তখন স্বাক্ষর ঠাকুমা, আপনার মেয়ে খুব ভালো, আমরা এমনি বই চেয়েছিলাম, ওকে তার বাড়ির কাজ করতে হবে না, আমরা এমনি বই চেয়েছিলাম, শিক্ষিত ডাক্তার, ওকে তো কোনো কাজ করতে হবে না, বাস আমাদের সঙ্গে একটু হাসি মুখে থাকলেই হলো। হ্যাঁ, এইসব কথা হচ্ছে নিয়ে তারপরে ঝিলরা এলো, শরবত দিল সবাইকে। তো বলছে যে এরা কি কাজের লোক? তখন চৈতি বলছে মা ওই অমনি কেন বলছো, ও কাজের লোক কেন বলছো? তখন মিনু বলল ঝিলের মা যে কাজের লোককে কাজের লোকেই তো বলবে, আমি তো কাজের লোকেই। তখন বলছে যে না এরা বলছে ওই হচ্ছে ঝিল। বলছে কে? ও তো বলছে বাবা তুমি ভুলে গেলে, গান গাইতে যে বিপর্যয়টা হয়েছিল ঝিলম। তখন বলছে ও এই সেই মেয়ে, তো তুমি চলে এলে, এরা বললো আর তুমি চলে এলে ওর আশীর্বাদই দেখবে বলে। তখন ঝিল চুপ করেছিল, কিছু বলেনি। নিয়ে বলছে যে তখন ও দাদুটা বলছে আমরাই নিমন্ত্রণ করেছিলাম ওদেরকে, তবেই এসছে। তখন বলছে না মেয়েটা না হয় ছাড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেই পারে, তা বলে তুমি এমনি করে ওর কপালটা পুড়িয়ে দিলে? সাক্ষ্যকে বলছে চৈতির মা। তারপরে ওদেরকে তো পুরা বিনিয়ে কথা শোনাতে লাগলো। হ্যাঁ, কেউ না কেউ। তারপর ঝিলকে, হ্যাঁ কিন্তু স্বাক্ষর বাবা প্রথমেই দেখা গেল, স্বাক্ষর বাবা উঠলো নি, ঝিলকে বললো হ্যাঁ রে মা তোর শরীর কেমন আছে? মিনু ওকে আগুনের কাছে যেতে দিও না। তো মিনু বললো যে না না বড়দা, ওকে আগুনের কাছে যেতে দিচ্ছে না, ও উপর যেটা হেল্প লাগে সেটাই করছে, আমি ওকে আসতেও মানা করেছিলাম, তুই এলো।
তবে হেল্প করে দিচ্ছে তো আমাদেরও সুবিধা হচ্ছে। তারপর বলছে, ঝিলকে বললে যে শুন মা, তুই আর সবাই ওর মানে স্বাক্ষর বাবাকে বলতে লাগলো আশীর্বাদীটা দেখে যাও। বলছে না না, আমি আশীর্বাদী দেখে যাব না, আমার নার্সিংহোম মনাত হয়ে যাবে, আমি যাচ্ছি। তারপরে ঝিলকে বললো শোন মা, এদিককার কাজ হয়ে গেলে তুই আমার সঙ্গে দেখা করিস। হ্যাঁ, তখন বললো যে ঠিক আছে। এদিকে এদিকে এখন কি হয়েছে, বললো যে আমাদেরও হয়ে গেলে এবার আমরা চলে যাব। তখন বলছে সে কি, স্বাক্ষর মা বলছে সে কি, তোমরা এখানে খেয়ে যাবে তো? বলছে না না, আমাদের ঘরে রান্না করা আছে, আমরা বাড়িতে যেয়ে খাবো। তখন স্বাক্ষর বাবা বলছে যে ও তুমি নেমন্তন্ন করলেই যে সবাই নেমন্তন্ন গ্রহণ করবে তার তো কোনো উপায় নেই, তার তো কোনো মানে নেই। তখন বলছে সে কি, তারপরে ঝিলকে বললো যে তোর সঙ্গে আমার কথা আছে, তুই আসবি, আর ওই কাজটার ব্যাপারে তোর সঙ্গে কথা আছে। নিয়ে তারপরে তো স্বাক্ষর বাবাও চলে গেল। আর এদিকে শুরু হয়ে গেল ওদের বিঁধি বিঁধি কথা। মানে একটা দেখা গেল পুরো সিরিয়ালটাই একটা মানুষ ছেড়ে সব নেগেটিভ। নিয়ে ঝিলকেই আবার বললো ধান দুর্ব নিয়ে আয় আশীর্বাদী করবার জন্যে ঝিলকে। আর সাক্ষ্য এদের মনে মনে বলছে যে তোমার একটুও কষ্ট হচ্ছে না তো? আমি এদিকে কষ্টে শেষ হয়ে যাচ্ছি। যদি কষ্টে শেষ হয়ে যাচ্ছিস তো তাহলে ঝিলের মুখটা দেখে কেন বুঝতে পারছিস না বাপু? আর এদিকে ঝিলও চুপ করে চেয়ে আছে। হ্যাঁ, নিয়ে এই করে তো এই করে তো আজকের এপিসোড শেষ হয়ে গেল। আর দেখা যাচ্ছে যে একটা কথা আমি বলবো, এবারে তো হলো সিরিয়ালের কথা, এবার বলবো ঠিক আছে, ওরা রান্না করতে এসেছিল, রান্নাঘরে রান্না করছিল, ভালো কথা, শরবতও দিল। হ্যাঁ, তারপরে এসে সঙ্গের মতন দাঁড়িয়ে থাকবার কি দরকার ছিল? এইখানে আমি যে পরিচালনা করেছে, যে প্যাকেজটা সাজিয়েছে এপিসোডের, আমি তার দোষ দিব। এমনিভাবে দাঁড় করিয়ে রেখে কি দরকার ছিল? সঙ্গের মতন ওরা দাঁড়িয়েছিল ওইখানে, ওরা কাজ করছিল, চুপচাপ রান্না করে চলে যেত আবার। কিংবা এই যে ঝিলের মা যখন বললো মাংসটা আমি চাপিয়ে দিয়েছি বড় বৌদি, সুবলাকে বলবে নামিয়ে নিতে, তারপরে স্বাক্ষর মা তারপর ঝিলের মা আর ঝিলরা চলে যেত। সে না বলে যেমনি বললো যে না থাকো, তো দাঁড়িয়েও গেলো সঙ্গের মতন। মানে এত ফালতু ডাইরেক্টিং না এখন থেকে, মানে এত স্লো যাচ্ছে এপিসোডগুলো যে মানুষের বিরক্ত ধরে যাচ্ছে। এপিসোডগুলো ভালো হচ্ছে, ঝিলকে প্রতিবাদী করেছে খুব ভালো, কিন্তু যখন বলেছিল ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, তখন ঝিলের মুখেও দু চারটা ডায়লগ দিত, তখন যেন ঝিল শুনিয়ে দিত যে দেখো, ছেঁড়া কথায় শুয়ে যদি আমি লাখ টাকার স্বপ্নই দেখতাম তাহলে তোমার মেয়ে ঘরটাই ঢুকতে পারতো না, আর আমি এত সহজে ছেড়ে যেতামও না। এসব ডায়লগগুলো ঝিলের মুখে বসানো উচিত ছিল, চাই ঝিলের মাকেও, মায়েরও বলা উচিত ছিল। কিন্তু হ্যাঁ, তারপরে এরা আবার কেমন, মানে রান্না করতে বলা হয়েছিল, শর্ত দিয়েছিল রান্না করবার, রান্না করলো, তো পরিবেশন করবার জন্য তুমি পেড়াপিড়ি করতে পারো না। আর তারপর স্বাক্ষরে যে শর্ত দেয়া যে ওরা রান্না করবে তবেই আশীর্বাদ হবে আমার, হ্যাঁ, মানে হাস্যকর জিনিস এটা হাস্যকর। ও সাক্ষ্য যদি ওরা না আসতো কি সাক্ষ্য কি আশীর্বাদীটা করতো না? এই মানে এইসব ফালতু মানে ডায়লগ ঢুকিয়ে নিয়ে ঠিক না। কেন কি সাক্ষ্য কি মনে করেছিল যে আমি এটা শর্ত দিব তো ওরা হামলে পড়ে আসবে? ওরা কে? স্বাক্ষর বাড়ির লোক যখন ওদেরকে কেউ মানে না, তখন তুমি বা শর্ত দিবার কে? মানে আমি শর্ত দিচ্ছি আমার এই কাজটা যদি প্রতিবেশী আমার কাজে না আসে তাহলে আমি আশীর্বাদী করব না, তো সেই ধরনের শর্ত, এরকম শর্ত মানে কোনো মানে হয় না। সে যাই হোক, আর ঝিলটারও উচিত ছিল। আর ঝিল আবার কি বলল নিজের মাকে, যে মা ওরা বলছে, হ্যাঁ, যখন শতরূপা বলল যে পরিবেশন করে দাও, তোমাকে তার জন্য এক্সট্রা টাকা দিয়ে দিব, তখন বলছে যে মা তোমার টাকা কেটে নেবে। কথা তো হয়েছিল যে ওরা বিনা পয়সায় রান্না করে যাবে, তো এখানে টাকা দেওয়া, টাকা কেটে নেবার, আর ঝিলেরই বা উপরি পাড়া হয়ে বলবার কি দরকার নিজের মাকে যে টাকা কেটে নেবে? এসব ফালতু কথা ওরা তো সবারই সামনে বলেও দিতে পারতো যে আমরা শর্ত দিয়েছিলে, হ্যাঁ, আর আমার মেয়ের চিকিৎসা করেছিল সেই জন্য আমরা বিনা পয়সায় রান্না করতে এসেছি, তার জন্য কোনো পয়সা পারিশ্রমিক নেব না, এই কথাটাও বলতে পারতো। হ্যাঁ,
সে তো না, উল্টা এইসব কথা বললো, মানে এপিসোডগুলো হচ্ছে কিন্তু পিত্তি জ্বালানোও হচ্ছে। এবার দেখা যাক আগে কি হয়। চিরসখা তো বরবাদ হয়ে গেছে, এবারে মনে হচ্ছে ভোলে বাবাও আস্তে আস্তে, এই প্রোমোটা অবশ্য খুব ভালো দেখিয়েছি, কিন্তু প্রোমোর পরে যেটা হবে, যদি ঝিলের সঙ্গে বিয়ে হও তো নিত্যদিন এই ঝিলের গঞ্জনা অপমানে দেখতে পাবো। আর তার প্রতিবাদের ভাষাটা জোরালো কখনো করবে না, মানে শয়তানদের মুখে ভিলেনদের মুখে পুরা জোরালো বড় বড় ডায়লগ থাকবে, অথচ তাকে থামাবার জন্যে মিনমিনে কটা ডায়লগ দিবে। মানে জোরালো প্রতিবাদী ভাষাটা দেখা যাবে না। তো বন্ধুরা সেটাই দেখবার জন্য প্রস্তুত থাকুন, কারণ এটা এলজি সিরিয়াল, এলজি সিরিয়াল শয়তানের বলবালা, তো শয়তানের বলবালা হবে দেখতে, মানে সেটা দেখাই যাচ্ছে। এ স্বাক্ষর পরিবারের একটা কেউ পজিটিভ নেই, প্রত্যেকটা নেগেটিভ, খালি একটা স্বাক্ষর বাবা ছেড়ে, স্বাক্ষর বোনগুলো পর্যন্ত, মানে আর এই যে আশীর্বাদী হচ্ছে না ঝিলকে অপমান করবার জন্যেই ডেকেছে, সেটা তো খুব ভালো করে জানা আছে, কিন্তু এই অপমানগুলো দর্শক আর নিতে পারছে না। এইবারে ঝিলের মুখেও প্রতিবাদী ভাষাটা বেশি করে দিক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো ভোলে বাবার 7 কর নিয়ে। বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত